আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান ২য় পত্রের একদম এমসিকিউর জন্য যা লাগবে এই চৌথ মূলধনী কোম্পানি অধ্যায়ের এখন তোমরা যাকে সংক্ষেপে শেয়ার হিসেবে চিনো, এই অধ্যায়ের একদম টপ নচ বেসিক, তারপর হচ্ছে বিভিন্ন বোর্ড, কলেজ, তারপর যেতে পারে কোশ্চেন এক জায়গায় ৩০টা এমসিকিউ রাখা হয়েছে। যে এমসিকিউ থেকে তোমার এমসিকিউর বেসিক কভার হবে, এমসিকিউর অ্যানালাইসিস করা হবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো কলেজ টলেজে একদম বোর্ড পরীক্ষার জন্য পারফেক্টলি তোমার এই অধ্যায় জীবনে কোনোদিন এমসিকিউর জন্য কোনো বই খাতা কোনো কিছু পড়া লাগবে না যদি তুমি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো এবং নোট করো। ঠিক আছে? তার মানে একদম তোমার জন্য ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই অধ্যায় পুরো এ টু জেড জ্ঞাতি গোষ্ঠী যা আছে বেসিক টেসিক সব। কোনো বই পড়া লাগবে না, কিছু পড়া লাগবে এবং এমসিকিউর জন্য ম্যাথ থিওরি সব কভার হবে এবং এই অ্যাডমিশনের জন্য ৫-৭টা এমসিকিউ সলভ হবে লাস্টে। ঠিক আছে? তোমার জন্য এটা ফরজ একদম নোট করা। প্রথমত দেখো এখানে একটা কথা বলা আছে দীপ্ত লিমিটেডের প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০,০০০ শেয়ার, তার মানে সেই ব্যক্তিটা ১০ টাকা মূল্যে ৫০ শেয়ার নিবন্ধিত। ওকে, এমত অবস্থায় ১১ টাকা করে, তার মানে ১ টাকা অধিয়ার আছে। তাহলে এখানে অধিয়ারটা কি মনে রাখবো, অধিয়ারটা কোম্পানি এক প্রকার অন্তদায়। ঠিক আছে, শেয়ার অধিয়ারটা হ্যাঁ এক প্রকার অন্তদায়। আর অবহারটা কি, অবহারটা এক প্রকার সম্পদ। কোন সম্পদ? অলিক সম্পদ। ঠিক আছে, এবং এই অবহারের সর্বোচ্চ হার কত? 10%। আর অধিয়ারের কোনো হার নেই, অধিয়ার হচ্ছে অনির্দিষ্ট, কোনো হার নেই। যার ক্রেডিট রেটিং ভালো যে কোম্পানির, সে তত বেশি অধিয়ারে বিক্রি করতে পারে। ঠিক আছে, এটা কোম্পানির ব্যাপার, আমরা আসছি আমাদের পড়াশোনায়। এখন দেখো এখানে কি বলা আছে, ১ টাকা অধিয়ার বলা আছে, কোনো সমস্যা নেই। ৪০,০০০ শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে, কিন্তু সে পায় ১০,০০০ শেয়ার, সরি ৩০,০০০ শেয়ার সে আবেদন পায়, বাকি ১০,০০০ কম পায়। তাহলে এখানে দেখো তো যদি বলা হয় টোটাল কোম্পানি বিলিকৃত বা আদায়কৃত বা হচ্ছে মেন মূলধন কত, যদি মেন মূলধনের কথা বলে, সে ৩০,০০০ টাকায় কিন্তু এখন জনগণের কাছ থেকে পাইছে। তাহলে জনগণের কাছে যা পাবে এই টাকাটাই তার মূলধন হিসেবে বিবেচনা হবে। ৪০,০০০ সে ইস্যু করতে চাইছিল, ৪০,০০০ তো পায়নি জনগণের কাছ থেকে, তাহলে ৪০,০০০ শেয়ার টাকা পায়নি মানে এটা মূলধনে নিবন্ধন করা যাবে না, মূলধনে কনভার্ট করা যাবে না, এই টাকা যাবে। আর মূলধনে অলওয়েজ কি অধিয়ারও আসে না, অবহারও আসে না, আসল টাকা আসে। ক্লিয়ার? তো এখানে যোগ করলে গুণ করলে আমরা শেয়ার মূলধন পাবো। এটাকে বলে আসল মূলধন বা বিলিকৃত মূলধন। ঠিক আছে, আসল মূলধন বা বিলিকৃত মূলধন এটাকে বলে, কোনো অধিয়ার অবহার আসবে না। যদি বলা হয় এই অঙ্কে অবহারের পরিমাণ কত, তাহলে কত শেয়ারের জন্য ৩০,০০০। কেন ভাই বলতে পারো ৪০,০০০? না ভাই আমি ৩০,০০০ পাইছি, ১০,০০০ পাইনি, এর কোনো হুদিস না, এর কোনো হিসাবই হবে না। এই ৩০,০০০ হিসাব হবে কত করে? ১ টাকা করে, অ্যান্সার শেষ। তার মানে অবহারও অ্যান্সার এমসিকিউ চাইতে পারে, সিকিউতে আসতে পারে, আবার বিলিকৃত মূলধন, আসল মূলধন, পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন চাইতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এইগুলা একই অ্যান্সার। ওকে, আর যদি বলে যে অনুমোদন মূলধন কত, তাহলে অনুমোদনের মূলধন হচ্ছে ৫০,০০০ গুণ ১০। একটা হট জিনিস শেখো, ৫০,০০০ শেয়ার সে অনুমোদন পেয়েছিল, ৪০,০০০ ইস্যু করলো, এই যে ১০,০০০ নিজের কাছে রাখলো, এখানে ১০,০০০ কম পাইছে সেটাও জানতো না, কিন্তু এই ১০,০০০ নিজের কাছে রাখলো কেন? এই টাকা রাখলো কোথায়? মূলধন সঞ্চিতিতে। কেন? ভবিষ্যতের জন্য। এখান থেকে বোনাস শেয়ার টিয়ার সবকে দেওয়া হয়, তার মানে ভবিষ্যতের জন্য সে সঞ্চয় হিসেবে ১০,০০০ টাকা নিজের কাছে রেখে দিল এই কোম্পানি। ক্লিয়ার? কোম্পানি ১০,০০০ শেয়ার কিন্তু নিবন্ধিত শেয়ার, তাহলে কোম্পানি তার নিজের কাছে যে শেয়ার রাখে সেটা নিবন্ধিত শেয়ার। কেন? এই শেয়ার পরবর্তীতে যখন ইস্যু করে তখন নিবন্ধন করা লাগে না, ফিরে দিতে পারে। তাই এই নিবন্ধিত শেয়ারের অনুমোদন যতটুকু পায় তার কিছু অংশ রেখে দেয় ভবিষ্যতে সঞ্চিতির জন্য, এখান থেকে বোনাস শেয়ার দেয়, বিভিন্ন কাজে লাগায়। কারণ নিবন্ধন শেয়ার না থাকলে সে হুট করে চাইলে শেয়ার ইস্যু করতে পারবে না, হুট করে পারে না কোম্পানি। ঠিক আছে, ওকে ফাইন, নিজের সময় পর পর পারে। আশা করি ক্লিয়ার। এই যে দেখো এবার অ্যান্সার মিলাও, এই যে কোম্পানি বিলিকৃত মূলধন কত পেয়ে গেছো, বিলিকৃত, আদায়কৃত বা হচ্ছে কি পরিশোধিত মূলধন একই। মজাই আলাদা। কোম্পানি অবহারের পরিমাণ কত পাইছো? ৩০,০০০ গুণ ১, মজাই আলাদা, তাই না ভাইয়া? এই তো গুড, এইগুলাই তো মজা। অবহার কি? সম্পদ, পাইছো? অলিক সম্পদ। মজা লাগে? এখন তো মজা লাগবে, এখন পারতো তাই। বোনাস শেয়ার, ভাই বোনাস শেয়ার কি? কোম্পানি যে শেয়ার, সে শেয়ার কি লভ্যাংশের বিপরীতে, কিসের বিপরীতে? কোম্পানি যখন লভ্যাংশ দিতে ব্যর্থ হয়, লভ্যাংশের বিপরীতে বা কোনো খুশি হয়ে বা যে কোনো সময় খুশি হয়ে ফ্রিতে যে শেয়ার দেয়, কারণ এই শেয়ারের বিপরীতে কোম্পানি টাকা নেয় না। তাই ফ্রিতে কাদের মধ্যে দিবে? যারা কোম্পানির পুরাতন শেয়ার হোল্ডার, যারা কোম্পানির বর্তমানে এক্সিস্টিং আছে, বর্তমান বা আছে এক্সিস্টিং, এক্সিস্টিং ইংলিশে বলে এক্সিস্টিং, বানানটা দেখে নিও। বর্তমান বা আছে পুরাতন বা বর্তমান, পুরাতন বর্তমান এক্সিস্টিং, বা আছে তোমার কি তোমার আগে যারা ছিল। ঠিক আছে, এরকম, বা নগদ লভ্যাংশের ভিতরে একই কথা। ঠিক আছে, তাহলে কোম্পানি যারা আছে একদম শুরু থেকে থাকে ওদের মধ্যে দেওয়া হয়, বা কোম্পানি যারা পুরাতন শেয়ার হোল্ডার, এক কথায় পুরাতন, বর্তমান বা আছে এক্সিস্টিং, এগুলো পরীক্ষা বেশি আসে। এই যে বর্তমান শেয়ার হোল্ডার, ভবিষ্যৎ না, এই যে নগদ লভ্যাংশের বিপরীতে, হ্যাঁ, তো এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। আর ভেরি ইম্পর্টেন্ট কথা, বোনাস শেয়ার দেওয়ার ফলে কোম্পানির মালিকানা একবার হ্রাস হয়, একবার বৃদ্ধি পায়। ক্লিয়ার? তার মানে মালিকানা হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, আবার হচ্ছে বৃদ্ধি। তাহলে সহজ কথায় বলা যায় মালিকানা সত্ত্ব অপরিবর্তন। তাহলে বোনাস শেয়ার দেওয়ার ফলে মালিকানা অপরিবর্তন থাকে বা মালিকানা সত্ত্ব স্থির থাকে। ক্লিয়ার? একই কথা। এটা ভেরি, কেন স্থির থাকে? এটা জাবেদা হচ্ছে, অনেকেই জাবেদাটা একটু কষ্ট করে শেখে না, জমাকৃত মুনাফা ডেবিট। ওকে, কারণ মুনাফা থেকে দেওয়া হয়। আর হচ্ছে শেয়ার ইস্যু করা হলে শেয়ার মূলধন হয় ক্রেডিট, তার মানে জমাকৃত মুনাফা ডেবিট, ওই মাইনাস
আর হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট ওই প্লাস এই জাবেদা হয়। আর এইটার ফলেই কোম্পানি তার কোন রকম মালিকানা সত্ত্ব বিভক্ত করে না। এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে অনেকবার আসছে, এইচএসসি তে যে কোনো অনেকগুলা বোর্ডে আসছে, ঠিক আছে, অনেকগুলা বোর্ডে আসছে। এক কথায় এই কোশ্চেনটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা তুমি খুব ভালো করে মাথায় রাখবা। হ্যাঁ, এই কোশ্চেনটা টপ নচ কোশ্চেন, তোমাকে মাথায় রাখতে হবে। এই জমাকৃত মুনাফা যাকে অবন্টিত মুনাফা বলে বা হচ্ছে তোমার মুনাফা সঞ্চিতি বলে, একটা বললেই হচ্ছে, সমস্যা নেই, এইভাবেই তোমার কোশ্চেন হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এটা এইচএসসি তে আসে, অ্যাডমিশন আসে। একটা কোম্পানি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার, তার মানে 10 টাকা মূল্যে 1 লাখ শেয়ার নিবে, কোম্পানি 8% ইস্যু করলো, তাহলে 8% ইস্যু করলো অবহারে, তার মানে এই 8% হচ্ছে অবহার, এই 8% হচ্ছে অবহার, হ্যাঁ 8% অবহার, আর 80% হচ্ছে ইস্যু করলো টোটাল। তো টোটাল শেয়ার মূলধন হচ্ছে কত, টোটাল শেয়ার আছে এত টাকা, তাহলে এই শেয়ার এত পার্সেন্ট সে ইস্যু করলো, কত পার্সেন্ট, 80% ইস্যু করলো। তাহলে এখানে এই যে এই শেয়ারটা, এটার নাম হচ্ছে অনুমোদন, অনুমোদন, তাহলে কোম্পানির শেয়ার অনুমোদন কত, 1 লাখ গুণ 10 লক্ষ টাকা আছে অনুমোদন, 10 লক্ষ টাকা অনুমোদন, এই অনুমোদনের 80% হচ্ছে ইস্যু। ভাইয়া অনুমোদনের 80%, অনুমোদন মূলধনের কত পার্সেন্ট, 80%, তাহলে 80% মানে কত, এটা 80% করলে 80,000 শেয়ার 10 করে, 80,000 গুণ 10, আবার এইটার 80% তুমি করতে পারো, টাকা আছে 80,000 গুণ 10, 80,000 গুণ 10 কত, 8 লাখ, 8 লাখ, তাহলে 8 লক্ষ টাকার মূলধন, শেয়ার মূলধন হচ্ছে 8 লক্ষ, ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 80,000, টাকা 10 করে, তার মানে এই টাকা নট ফ্যাক্ট, তুমি হচ্ছে ভাই স্বাভাবিকভাবে এটা 8% করো, 80% করো, 8 লাখ, এটারও যদি 8% করো, সরি 80% করলে, এটা 80% করে 8 লাখ, এটা 80% করলে 80,000, ঠিক আছে ভাইয়া। ওকে, তার মানে টোটালি ইস্যুকৃত মূলধন, এটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার, আর এটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, তাহলে ইস্যুকৃত মূলধন আমরা কার উপর ধরবো, এই অনুমোদনের উপর, ঠিক আছে, এই দুটো মূলধন ক্লিয়ার। এবার আসো, এবার এই কোম্পানির অবহার কত টাকা, তাহলে কোম্পানি কতটুকু ইস্যু করলো, 8%, তাহলে 8% মানে কত, এই 10 টাকার 8% কত, ক্যালকুলেশন কর, 0.80, কেমনে আমি বুঝলাম, কারণ আমাদের ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর লাগে না। দেখো 10 টাকার 10% করলে 1 টাকা, তাহলে 1 টাকা যদি হয় 8% 0.80, ওকে, মানে 8 তোমার হচ্ছে 1 টাকার 8 ভাগের 1 ভাগ, আমরা এইগুলো আসলে তুমি অ্যাডমিশন তোমার শিখাই দেবো আমি, 0.80 হয়, তুমি একটু শিখো শুধু। তার মানে 80,000 শেয়ার সে ইস্যু করেছে, এই যে 80,000 শেয়ার ইস্যু করেছে, এটাও বের করে ফেলছি, 8% অবহারে, তার মানে অবহারের পরিমাণ গুণ 0.80, 8 64,000 টাকা হচ্ছে অবহার, এই অবহারটুকু অলিক সম্পদ হিসেবে বিবেচনা হয়। আর তোমার ইস্যুকৃত মূলধন কত, এত টাকা। এখন যদি বলতো কোম্পানি বিলিকৃত মূলধন কত, বিলিকৃত মূলধন, হ্যাঁ বিলিকৃত মূলধন হচ্ছে এই যে 80,000 শেয়ার, মনে রাখবা বিলিকৃত বা আদায়কৃত মূলধনে কখনোই অধিয়ার বা অবহার আসে না, আসল টাকা হয়, এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি 9 থেকে, ঠিক আছে না, অধিয়া মূলধনে, আসল মূলধন বা বিলিকৃত মূলধনে কখনোই অধিয়ার বা অবহার আসবে না, আসল টাকা বসে দিবা, শেষ, ওকে হয়ে গেল। তাহলে দেখি দেখি অ্যানালাইসিস করে লাভটা কি হইলো, এবার আমরা মজাটা নিই, ঠিক আছে, মজা নিব এখন। দেখো তো ইস্যুকৃত মূলধন কত, মাথায় নষ্ট মামা, এই দেখো মাথায় নষ্ট খেলাম্মা, তাই না, হ্যাঁ কঠিন একটা। যদি বলতে ইস্যুকৃত শেয়ার কত, শেয়ার বললে 8 লক্ষ, সরি শেয়ার বললে 80,000, আর মূলধন বলেছে ওই যে দুটোই আমরা বের করছিলাম, হয়ে গেল। কঠিন একটা অবস্থা, তুমি বলে পারো না, কে বলেছে তুমি পারো, কোম্পানির শেয়ার অবহারের পরিমাণ, ওই যে 80,000 গুণ হচ্ছে 0.80, মাথায় নষ্ট, দেখছো, এই তো এবার মজা পাচ্ছ। অলিক সম্পদ কোনটি, মনে রাখবে শেয়ার অবহার কি, অলিক সম্পদ না, সুনাম পেটেন্ট কপিরাইট অস্পর্শনীয় সম্পদ, কঠিন একটা অবস্থা। যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে কি বলে, দালাল, হ্যাঁ দালালকে বাংলা বা একটু আধুনিক ভাষায় অবলেখক, ঠিক আছে, কি বলে, অবলেখক, দালাল অবলেখক, হ্যাঁ একটু ভালো ভাষায় বলে আর কি, ব্রোকার, ব্রোকারও বলে, ব্রোকার থাকতে মানে অবলেখক না থাকলে ব্রোকার বা দালাল অ্যান্সার দিবা, ঠিক আছে, যারা এগুলো দায়িত্ব গ্রহণ করে, এরা কিসের বিনিময়ে দায়িত্ব গ্রহণ করে, কমিশনের বিনিময়ে, তাহলে এই কমিশনটা পায় কে, এই কমিশনটা পায় দালাল বা অবলেখক, ঠিক আছে, ওকে, বুঝতে পারছো, কমিশনটা কে পায়, দালাল বা অবলেখক, ঠিক আছে, বুঝতে পারছো। এই যে কমিশন, এই কমিশনটা আবার কি কোম্পানির প্রাথমিক খরচ, এই কারণ কি শেয়ার বিক্রির সময় প্রাথমিক খরচ, দালালের কম, এই প্রাথমিক খরচ কোথায় যায়, আমরা যখন সম্পত্তির পাশে যাব, অলিক সম্পদ, প্রাথমিক খরচ কি কোম্পানি এক প্রকার অলিক সম্পদ হিসেবে বিবেচনা হয়, ঠিক আছে, প্রাথমিক খরচগুলো হচ্ছে অলিক সম্পদ, এইগুলা সম্পদ, তাই আর্থিক অবস্থার বিবরণী যখন তোমরা এসএসসি তে করেছিলা, ওরা সম্পত্তি পাশে দেখাইছিল, আজকে বুঝেছো কেন দালালের কমিশন তুমি সম্পত্তির পাশে দেখাও, অলিক বা বড় সম্পদ নামে একটা হোল্ডার লিখে ওখানে ঢুকাও, তাহলে বুঝতে পারছো কেন, কারণ এটা শেয়ার বিক্রির সময় প্রথমে একদম শুরুতে দায়িত্ব বহন করার, কোম্পানি যখন প্রথমে গঠিত হয় আর প্রাথমিক প্রথম দিকেই খরচ হয়, তাই এটা প্রাথমিক খরচ এবং অলিক সম্পদ। আরে কঠিন একটা অবস্থা, তোমরা আশা করি সব ক্লিয়ার হচ্ছে, আলহামদুলিল্লাহ, এর সমস্যা একবারই থাকবে না। দেখো 9 নম্বর কোশ্চেন এবং 10 নম্বর অ্যানসার দাও। সালাম প্রতিটা শেয়ার 10 টাকা মূল্যে 2 লক্ষ শেয়ার নিবন্ধিত, তাহলে 2 লক্ষ শেয়ার 10 টাকা দাম, কোম্পানি 80,000 শেয়ার, তাহলে 80,000 শেয়ার এত টাকা, তার মানে 80,000 শেয়ার 10 করে যদি হয় হবে 8 লক্ষ,
তাহলে 80,000 শেয়ার 10 করলে 8 লক্ষ, তাহলে এখানে 40,000 বেশি, তাহলে 40,000 বেশি মানে এখানে 40,000 অধিহার। অ্যানালাইসিস করে করে শিখতে হবে। 70,000 শেয়ার যা 10 টাকা করে হলে হবে কত, 7 লক্ষ টাকা বিলি করে, ঠিক আছে। তার কোম্পানি টোটাল মূলধন কত, এখানে আছে 80,000 শেয়ার, 80,000 গুণ 10, এখানে হচ্ছে 70,000 শেয়ার, 70,000 গুণ 10, তার মানে তোমার 80,000 গুণ 10 8 লক্ষ, 70,000 গুণ 10 7 লক্ষ, এটা হচ্ছে কোম্পানির প্রকৃত মূলধন। আর কোম্পানি অধিহার কত, এখানে 40,000। ক্লিয়ার? তাহলে প্রকৃত মূলধনটা পাইলাম, 40,000 টাকা অধিহারও পাইলাম। এই যে দেখো তো আর কি আসে পরীক্ষাতে, এই কি আসে যে আমি পারি না, কি এই যে অধিহারের পরিমাণ এই যে পাইছি, এই যে অধিহারের পরিমাণ পাইছি, বেড়ে গেছে, ওকে ফাইন। তার মূলধন ছাবে না, এই দেখছো, মানে অ্যানালাইসিস করবা যে ওর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। যেমন ভাবে অ্যানালাইসিস আমরা করতেছি যে এর বাইরে যত রকম এমসিকিউ হতে পারে না, কোন রকম এমসিকিউ হতে পারে না। তাহলে বিলিখিত মূলধন কত, যে 8 7 লক্ষ হয়ে গেল, শেষ। আচ্ছা, আরেকটা টুইস্ট শেখা এখান থেকে, দেখো এখান থেকে একটা প্যাচ থাকতে পারে, হ্যাঁ, এই প্যাচটা তোমাকে শেখাই দাও, তুমি পরীক্ষার হলে এরকম প্যাচ আসলে খুলতে পারো। এখানে অনেক সময় বলে দেয় এই 7 লক্ষ শেয়ার 6,80,000 টাকা বিক্রি হয়েছে, তাহলে এই জায়গাটা কি ঢুকে গেল, 70,000 শেয়ার 7 লক্ষ সেল হওয়ার কথা, এখানে 20,000 কম, এটা হচ্ছে অবহার। তাহলে এই কোশ্চেন গুলাতে কি হয়, একটা অবহার অধিহার থাকে, একটা অবহার থাকে, তাহলে এটা তুমি পারবা, তোমাকে এটাও শিখাই দিলাম অ্যানালাইসিসটা, তাতে তুমি পরবর্তীতে এরকম ম্যাথ আসলে পারো, বুঝতে পারছো? তখন এটা হবে অবহার। তাহলে একই ম্যাথে একটা অবহার দূরে থাকতে পারে, এটা কোনো অস্বাভাবিক কি ঘটনা না, ঠিক আছে। ওকে ফাইন, আসো এরপরে দেখো, এটা শেষ, এটা শেষ, এটাও শেষ। এরপরে কোশ্চেনটা এই যে বলেছে 10 টাকা শেয়ার 12 টাকা, তাহলে এখানে 2 টাকা কি আছে, বেশি আছে, ইস্যু করলে মূলধন হিসেবে কত টাকা যাবে, মূলধন তো ভাই আসল টাকা যাবে, 10 টাকাই যাবে, শেষ। এই যে মূলধনে কখনো কি বেশি যায় না, আর 2 টাকা কি, 2 টাকা আছে অধিহার। থ্যাংক ইউ সো মাচ। আসো তারপরে দেখো ভাই এখানে কি আছে, কোন ধরনের শেয়ার বিলিউ করে নগদ অর্থ বৃদ্ধি পায় না। ওই তোমাকে শিখাইছিলাম ভাই বোনাস শেয়ার, মনে রাখো, বোনাস শেয়ার। তাহলে বোনাস শেয়ার ইস্যু করলে কখনো নগদ অর্থ বৃদ্ধি পায় না, কারণ এটা ফ্রিতে দেওয়া হয়। কাদের মাঝখানে, যারা কোম্পানি পুরাতন বা বিদ্যমান বা এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার তাদের মাঝখানে। এই সাধারণ শেয়ার হোল্ডাররা কারা, কোম্পানির, মনে রাখবা রাইট শেয়ার কারা, যখন কোম্পানি নতুন করে শেয়ার ইস্যু করতে যায় তখন তার পুরাতন শেয়ার হোল্ডারের মধ্যে কিছু একটা পার্সেন্টেজ বরাদ্দ রাখে, যে আমার যারা শেয়ার হোল্ডার আছে এরা কিছু কিনবে, এরা পাবে, এদের কোন রাইট শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ার কারা, এরা হচ্ছে ঋণ এবং ইকুইটির মিশ্রণ, এরা হচ্ছে কোম্পানির সকল শেয়ার হোল্ডারদের মধ্যে আগে শেয়ারের লভ্যাংশ নিবে এবং মূলধন ফেরত আগে নেবে সকল শেয়ার হোল্ডারদের মধ্যে, ঠিক আছে। আর বিলম্বিত শেয়ার হোল্ডাররা সবার লাস্টে লভ্যাংশ নেয়, তার আগে সাধারণ শেয়ার, এরা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে কোম্পানি প্রবর্তক হয়, এগুলো তোমরা জানো অলরেডি, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। মোট সম্পদের পরিমাণ মানে অ্যাসেটে বলেছে, মোট অ্যাসেটের পরিমাণ হচ্ছে দেওয়া আছে 10 লক্ষ এবং বহিদায় মানে বাইরের দায় এত টাকা হলে মালিকানা সত্ত্ব কত। আচ্ছা, সম্পদ যা হবে দায় প্লাস মালিকানা তা হবে, তাহলে এ কত আছে, সম্পদ আছে 10 লাখ, দায় আছে এত টাকা, তাহলে ওই কত হবে, এই দুই পাশে 6 লাখ আর 10 লাখ, 4 লাখ শর্ট, তাহলে ওই হবে 4 লাখ, ওই হবে 4 লাখ, কেন 6 আর 10, এই সম্পদ 10, ওকে ফাইন। এগুলো আছে বেসিক কোশ্চেন। রিয়াদ লিমিটেডের অনুমোদিত মূলধন 10 টাকা দরে 1 লক্ষ, ইস্যুকৃত মূলধনের পরিমাণ 80%, 80% মানে কত, 1 লক্ষর 80% মানে 80,000 টাকা ইস্যু করা হয়, ঠিক আছে, 80,000 শেয়ার ইস্যু করা হয় এবং বিলিকৃত মূলধন 70%, তার মানে বিলিকৃত মূলধন কত, 70%। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথমত মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথমে শেয়ারটা অনুমোদন হলো, এটা ভেরি ভেরি অনেকে ভুল করেন, অনেকে এই 70% এর উপর ধরে ফেলে, অনেকে 70% এর উপর ধরবে, কনফিউশন। প্রথমে কোম্পানি অনুমোদিত মূলধন, এই অনুমোদিত মূলধন থেকে কোম্পানির শেয়ার ইস্যু করা হয়, এই ইস্যু থেকে বিলি করা হয়। তার মানে একটা জিনিস আমাকে বলো তো, অনুমোদিত মূলধন আছে 1 লাখ, এই বিলিকৃত 70%, 70 কার উপরে ধরবো, আমি তো বলে দিলাম এই যে বিলিকৃত মূলধন ইস্যুকৃত উপর ধরা হয়, নট লাইক দ্যাট অনুমোদন, ক্লিয়ার। তার মানে আর অনুমোদন শেয়ার, এই দেখো ইস্যুকৃত মূলধন 80%, কার উপর ধরা হয়, অনুমোদনের উপরে, এর উপর 80%, এই যে। এবারে বিলিকৃত ধরা হয় কার উপরে, বিলিকৃত ইস্যুকৃতের উপরে, এই দেখো বিলিকৃত ইস্যুকৃতের উপর নিচেই, তার মানে এর উপরে আবার 70%, 57,000, তাহলে 70% 56,000, নট এর উপর 70%, ক্লিয়ার। তো 56,000 টাকা শেয়ার হচ্ছে কি, 56,000 শেয়ার ইস্যু করা হয়, ঠিক আছে, সরি বিলি করা হয়, মানে কোম্পানি বিলি করে, মানে জনগণ এসতে পায়। কোম্পানি বিলিকৃত মূলধন কত, তাহলে 56,000, সরি ফর দ্যাট, একটু এবং বিলিকৃত মূলধন এত টাকা, 56,000, ওকে ফাইন, 56,000 এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটা না একটু মিস্টেক হয়েছে, কারণ কি এই যে বিলিকৃত মানে তোমার টোটাল ইস্যু করেছে 80%, যে 80% থেকে, কারণ ইস্যুর পরেই তো তোমার বিলি থাকে, তার মানে তুমি চাইলে যে তোমার 70%, ওকে ওকে, বিলিকৃত তোমার 70%, মানে এই যে এখানে একটু নোট করে নাও, এই জায়গায় যে ইস্যুকৃত 70%, বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত, একটু নোট করে নিও, সংযোজন করে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার মানে কোম্পানির এখানে যে 70% যে আদায় হয়েছে, বিলি হয়েছে, সেটা হচ্ছে এখানে লিখে নাও ইস্যুকৃত মূলধনের 70%, ওকে।
এটা একটু সংযোজন করে না, আমি আবার বলছি সংযোজন করো না। তোমার ম্যাথ শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাকে আবার বলছি ইস্যুকৃত না থাকলে অন্য নাম থাকলে তাও শেখাবো। ইস্যুকৃত মূলধনের 70%, ওকে ফাইন। তার মানে 7,56,000 ইস্যু করা হয়েছে, ওকে বিলি করা হয়েছে, তাহলে এর উপরে কত করে 10 টাকা করে, কেন ওদিয়ার আবার কিছুই আসে না, এই 10 টাকা করে করলে 5,60,000। এবার আসো, যদি কখনো প্রশ্নে এরকম বলে দেয় এবং বিলিকৃত মূলধন পরিমাণ আবেদনের 70%, আবেদনের 70%, ক্লিয়ার তো, বা অনুমোদনের 70%, অনুমোদনের 70%, এটা সহজে লিখো, অনুমোদনের 70%, ভালো করে বুঝো। যদি এরকম লিখে দেয় অনুমোদনের 70%, তাহলে তুমি যেটা করবা এই যে অনুমোদন মূলধন এটা 70% করবা, ওকে ক্লিয়ার ক্লিয়ার। তাহলে অনুমোদন ডিরেক্ট লিখে দিলে এটা করবা, আবার এই জায়গা তো কারেকশন করে দিলাম, তার মানে বেসিক্যালি আমরা বুঝাই গেলাম ইস্যুকৃত মূলধন যতটুকু ইস্যু করা হয় ওর উপর ভিত্তি করে কোম্পানির শেয়ার আদায় করে বা বিলি করে, তাহলে ক্লিয়ার। ইস্যুকৃত মূলধন কত 80%, তাহলে 80% 80,000 গুণ 10, শেষ হয়ে গেল, দুটো অ্যান্সার শেষ, ওকে ফাইন। আসো, স্টকের বৈশিষ্ট্য কি, স্টক আর শেয়ার কি? শেয়ার হচ্ছে, খুব ভালো করে শুনো, শেয়ার হচ্ছে সমান, শেয়ার আছে প্রত্যেকটা অংশ বা মূল্য দাম সমান, আর স্টক হচ্ছে কি অসমান। তো স্টকের মূল্য কেমন থাকে, অসমান থাকে। এজন্য বলা হয়েছে যে ভাইয়া স্টকের কি থাকে, অসমান মূল্য থাকে, কোনো ক্রমিক নাম্বার থাকে থাকে না, মানে স্টকের এক একটা মূল্য এক এক রকম থাকে, লট এক এক রকম থাকে, অবাধ হস্তান্তরযোগ্য নয়। আর শেয়ার কি হস্তান্তরযোগ্য, খেয়াল রাখবা, শেয়ার কি হস্তান্তরযোগ্য, শেয়ার আর স্টক কি হস্তান্তরযোগ্য নয়, ঠিক আছে, ওকে ফাইন। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই এটার মূল্য কি থাকে এবং আংশিক মূল্য থাকে না, হ্যাঁ ঠিকই তো আছে, আংশিক মূল্য থাকে না, নির্দিষ্ট 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 একটা মূল্য থাকে, তাই না? তাহলে 1 2 3 তিনটা অ্যান্সার হয়, তাই তো, হ্যাঁ তিনটা অ্যান্সার হয়, বুঝতে পারছো? আর শেয়ারের ক্ষেত্রে কি, শেয়ারের ক্ষেত্রে হস্তান্তরযোগ্য এবং কি শেয়ারের একটা নির্দিষ্ট মূল্য সমান মূল্য থাকে, আর স্টকের মূল্য অসমান, বুঝতে পারছো? ওকে ফাইন। দেখো ভাইয়া, এবার তারপরে কি আছে, এখানে আছে শেয়ার হচ্ছে একবারে, শেয়ারও দেওয়া আছে কি কোম্পানি, যে ঋণ, শেয়ার কি কোনো ঋণ হতে পারে, ঋণ হতে পারে না, ক্লিয়ার। এটা মূলধনের অংশ মালিকানার প্রতীক, ইয়েস। শেয়ারের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা মূলধনের অংশ মালিকানার প্রতীক, আর স্টকে জাস্ট শেয়ারের সাথে পার্থক্য হচ্ছে এই পার্থক্যগুলো পড়বা, আর একটা মনে রাখবা স্টক হচ্ছে সাধারণত এক একটা মূল্য কি মূল্য সমান হতে হবে, এবং মূল্যটি অসমান হয় বেসিক্যালি, হ্যাঁ ওকে ফাইন। আসো, এরপরে কি দেখো ভাইয়া, বলা আছে শেয়ারের অবহার কি ধরনের সম্পদ, এই কোশ্চেনটা অনেকবার আসছে, তাই অনেকবার দেওয়া হয়েছে তোমাকে বোঝানোর জন্য। যখন কোম্পানি নিজের শেয়ার নিজে করাকে তাকে কি বলে, ট্রেজারি শেয়ার। আচ্ছা, কোম্পানি নিজের শেয়ার নিজে কেন ক্রয় করবে, ধরো ওই যে মনে আছে আমরা বলেছিলাম একটা অঙ্কে, ধরো কোম্পানি ইস্যু করেছে 80,000 শেয়ার, কিন্তু কোম্পানি জনগণ থেকে পেট্রোকে পাইছিল কত 56,000 শেয়ার, এই যে বাকি যে তোমার 24,000 শেয়ার এটা কোম্পানি পেল না, তখন কোম্পানির কিছু শেয়ারহোল্ডাররা চিন্তা করলো, কোম্পানি যখন নিজেই চিন্তা করলো এই শেয়ারগুলো যখন বেঁচে আছে, এই শেয়ারগুলো বেঁচে আছে, সরকার তো আমাকে অনুমোদন দেছেই এই শেয়ারগুলো বিক্রি করা, আমি কারো কাছে বিক্রি করতেছি না, আমি নিজেরটা কিনবো, আমি নিজেই নিজের শেয়ার কিনবো, এই প্রফিটটা, এই যে যে শেয়ারের প্রফিটটা হবে, আমি যদি শেয়ারটা বিক্রি না করি তাহলে কি হবে, যে পাবলিক গুলো শেয়ার কিনেছে ওরাই কিন্তু কোম্পানির শেয়ার না কিনলে আমারই কিন্তু দিন শেষে ক্যাশ টাকাটা টার্নওভার হবে না, তার মানে আমি কি করলাম, এজ এ কোম্পানি নিজের শেয়ার নিজেই কিনলাম, প্রফিটটাও আমি নিজের কাছে রাখলাম, তাই না, রিস্কও নিজের কাছে রাখলাম, হ্যাঁ হতে পারে কোম্পানি যদি কোয়ালিটি অবস্থা ভালো থাকে সে কিনতেই পারে, ওকে ফাইন, এখান থেকে সে নিজের শেয়ার নিজে কিনতে পারে, কোনো সমস্যা নেই, তাকে ট্রেজারি শেয়ার বলে, ঠিক আছে, ওকে ফাইন। দেখো, মোট শেয়ার 20,000 টাকা, 20,000 মোট শেয়ার সংখ্যা 20,000, শেয়ার প্রতি অভিহিত মূল্য মানে লিখিত মূল্য 10 টাকা, প্রতি 2 টাকা অধিহার সহ কোম্পানি 16,000টি শেয়ার ইস্যু করে, তাহলে 16,000 শেয়ার ইস্যু করলে এটার আসল মূলধন হচ্ছে 10 টাকা করে 1,60,000 শেয়ার, ওকে। আর অধিহারের পরিমাণ চাইলে এটা হচ্ছে 2 টাকা করে 32,000, অ্যান্সার তো হয়ে বসে আছে ভাই, আর করা লাগে না, কারণ মূলধন চাই আর অধিহার চাই, আর কেউ চায় না, বেশিরভাগ ক্ষেত্রে মূলধন অধিহার অবহার এগুলা প্রশ্ন চাই, হয়ে গেল। দেখি এরপরে অবশ্যই অধিহার চাইছে, অধিহার চাইনি, চাইলে হয়ে যেত। ও এখানে আছে গামা কোম্পানি 10% হারে, মানে একটা কোম্পানি 10% হারে 10% অবহারে শেয়ার ইস্যু করে 8,10,000 টাকা পেল, তার মানে সে 10% হারে অবহারে ইস্যু করেছে, দেখে এখানে কি চাই, এখানে হচ্ছে গামা কোম্পানির বাট্টার পরিমাণ কত টাকা, বাট্টার পরিমাণ কত টাকা 10% হারে, ঠিক আছে, ওকে ভালো করে বুঝো, 10 লক্ষ 10% হারে এত টাকা, এত শেয়ার, 10% অবহারে এত, 10% অবহার, এখানে একটু মিস্টেক থাকতে পারে আমি জানি না, 8 লক্ষ শেয়ারের, এটা 8 লক্ষ হবে, 10 লক্ষ শেয়ার আবেদন পালো, ওকে, 10 টাকা মূল্যে 8 লক্ষ, তাহলে টাকা দেওয়া নেই এখানে, তাই না, এখানে তো টাকা দেওয়া নেই, দেখি এরপরে কোশ্চেন টাকা দেওয়া আছে কিনা, এখানেও টাকা দেওয়া নেই, শেয়ারের বাট্টার পরিমাণ কত, ওকে ফাইন ফাইন, বাট্টা চেয়েছে, এখানে কি টাকা দেওয়া আছে, একটু মানে উদ্দীপক মিস্টেক গেছে, আদায়কৃত মূলধনের পূর্ণ আদায় শেয়ারের ক্ষুদ্র সমানাংশ হয়, এরূপ মনে আচ্ছা হ্যাঁ এটা একটু সংখ্যা মিস গেছে, ওটা আমরা স্কিপ করি, এটা আমরা স্কিপ করব, এরকম একটা ম্যাথ আমরা লাস্টে আবার করব, প্যারা নেই, স্লাইডে একটু মিস্টেক থাকতে পারে, তোমরা টোটালি স্কিপ করে ফেলো, ঠিক আছে, ওকে কোনো সমস্যা নেই। পূর্ণ আদায়কৃত
আদায়কৃত শেয়ার মূলধনের ওকে পূর্ণ আদায়কৃত শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান নয়, মানে সমান নাই, ঠিক আছে? মূলধন, ও মাই গড, এই কোশ্চেন কি হিট করছে? মজা লাগছে এই কোশ্চেন? হ্যাঁ, মজা কি লাগে? এই কোশ্চেন কি মজা লাগে? একটু আগে তোমাকে আমি, লক্ষ্মী ছেলেমেয়েরা তোমরা একটু মন দিয়ে বুঝো, একটু আগে তোমাকে আমি সুন্দর করে অ্যানালাইসিস করাইছিলাম, ঠিক আছে না? মেলছে যে সমান নয়, সমান নয়, যে সমান নয় যদি বলতো সমান, তাহলে অ্যান্সার তো শেয়ার। ওকে ফাইন, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। আসো খুব ভালো করে দেখো, কোন ধরনের শেয়ার হোল্ডার নির্দিষ্ট লভ্যাংশ পায় না? যদি বলতো কোন ধরনের শেয়ার হোল্ডার নির্দিষ্ট লভ্যাংশ পায়, নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, যদি বলে নির্দিষ্ট হারে সুদ পায়, তাহলে ওকে কারা শেয়ার হোল্ডাররা না, মানে নির্দিষ্ট হারে সুদ, মানে সুদ পায় কারা? ঋণ হোল্ডার বা বন্ড হোল্ডাররা, ঠিক আছে। লভ্যাংশ পায় নির্দিষ্ট হারে, লভ্যাংশ পায় নির্দিষ্ট হারে, তার নাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে। অগ্রাধিকার শেয়ার হোল্ডার পায় না কারা? সাধারণ শেয়ার, ক্লিয়ার, পায় না কারা? তাহলে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না সাধারণ শেয়ার হোল্ডাররা, নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় অগ্রাধিকার শেয়ার হোল্ডার, নির্দিষ্ট হারে সুদ পায় ঋণ হোল্ডাররা। কতগুলো এমসিকিউ শিখা দিলাম। আসো, এখানে বলা হয়েছে কোম্পানির সঞ্চিত তহবিল অর্থকে শেয়ার মূল্যে রূপান্তর করা হয়, শেয়ার বিলি করে থাকে কি বলা হয়? একটু আগে তোমাকে একটা জিনিস শিখাইছিলাম যে বোনাস শেয়ার দেওয়া হয়, মনে আছে? আমি বলেছিলাম সঞ্চিত, এই দেখো যে কোম্পানি তার ওই যে শেয়ার আবেদন পাইলো হচ্ছে 10,000 টাকার শেয়ার আবেদন পাইলো, সে ইস্যু করলে 8,000 শেয়ার ইস্যু করলো, এই যে 2,000 শেয়ার নিজের কাছে রেখে দিচ্ছে, এটা কোম্পানির সঞ্চিতি থাকে, মূলধন সঞ্চিতি। ওই মূলধন সঞ্চিতি থেকে কি করা হয়? শেয়ার বিলি করা হয় বোনাস শেয়ার হিসাবে। তোমাকে এই বেসিকটা আমি বোনাস শেয়ারের সময় শিখাইছিলাম, সেই বেসিকটা এখানে একটু ঘুরে এসেছে, তার মানে তুমি পারবে। তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনলে, নোট করলে অবশ্যই তুমি পারবে। দেখছো একটু ঘুরে এসেছে এখানে। উদ্দীপকটি পড়ো এবং 24 ও 25 নং প্রশ্ন উত্তর দাও। হ্যাঁ পড়লাম, ঢাকা কোম্পানি, তো কি হয়েছে? কোম্পানি মূলধনের পরিমাণ 5 লাখ টাকা, ওকে ফাইন, 5 লাখ টাকা, 50,000 শেয়ার, তার মানে এখানে বোঝাই যাচ্ছে 10 টাকা করে একটা শেয়ারের দাম, শেয়ারের বিভক্ত, তার মানে টাকা শেয়ারের প্রতি মূল্য দেওয়া নেই, চাইতে পারে পরীক্ষা অ্যান্সার চাল 10 টাকা, কারণ 50,000 5 লাখ ভাগ 50 দাও, হয়ে যাবে 10, ঠিক আছে। ওকে, দেখো কোম্পানি 1 টাকা অবহারে, মানে 1 টাকা অবহার ছিল, ওকে ফাইন, তার মানে কোম্পানি 9 টাকা করে 25,000 শেয়ার ইস্যু করে, আচ্ছা করতে পারে, কোনো সমস্যা নেই। কোম্পানি 4,50,000 খানি শেয়ারের আবেদনপত্র পেল। দেখো তো কোম্পানির টোটাল ইস্যু করেছে কত? ওকে ভালো করে শোনো, সরি 45,000 আবেদন পেল, কোম্পানি 25,000 শেয়ার ইস্যু করেছে, তার মানে সে পাইছে কত? 45,000 পাইছে, ওকে ফাইন, ক্লিয়ার। তাহলে 45,000 পাইছে কত করে? সে দেখো এই জায়গাটা টুইস্ট আছে, যদি মূলধনের কথা বলে মনে রাখবা কোম্পানির মূলধন কিন্তু এই 25,000ই, কখনো তার যেটুকু ইস্যু করলো তার বেশি হতে পারে না, কারণ যেটুকু বেশি ফেরত দিতে হবে, ক্লিয়ার। কোম্পানি ইস্যু করেছে কত? 25,000, তাই 25,000 বেশি পাইলে ফেরত দিতে হবে, আর কম পাইলে কমটা ধরতে হবে, বেশি পাইলে ব্যাক দিতে হবে। কত করে? 10 করে। কেন? এই যে মূলধনের টাকা কখনোই কি হয় না, মূলধনের টাকা কখনোই বেশি হয় না, শেয়ার দেওয়ারও হয় না, অবহারও হয় না, এটা হলো আসল মূলধন, তাকে বিলিকৃত বা পরিশোধিত বা আদায়কৃত মূলধন বলে, ঠিক আছে। আর অবহার বললে কত হবে? তাহলে কোম্পানির অবহার বললে 25,000 গুণ হচ্ছে 1, ওকে ডান। যদি বলে কোম্পানি কত শেয়ার ফেরত দেবে, এই যে এখানে আসো, 20,000 ফেরত দেবে, এখানে টুইস্ট, কত করে ফেরত দেবে? ভাইয়া কোম্পানি যখন নিয়েছিল 1 টাকা অবহার, কারণ এই যে যদি বলে ফেরতের সংখ্যা কত, ফেরত কতটুকু মূলধন ফেরত দেবে, কতটুকু শেয়ার ফেরত দেবে, 20,000 শেয়ার, কয় টাকা করে ফেরত দেবে? 9 টাকা করে। এটা আমার কাজে লাগে জাবেদা করার ক্ষেত্রে, বাট তাও তোমাকে আমি বেশি শিখাই দিলাম। আর যদি বলে পরিশোধিত আদায়কৃত মেন মূলধন কত, এটা অবহার কত, এটা এর বাইরে কোনো এমসিকিউ থাকতে পারে না, চ্যালেঞ্জ। আসো, এই যে অবহারের পরিমাণ পাইছি, অবহারের পরিমাণ পাইছি, এই যে কোম্পানি আদায়কৃত মূলধন পাইছি, পাইছি, ওকে ডান। এবার আসো, বাজেয়াপ্ত শেয়ার, বাজেয়াপ্ত মানে কি? ব্রেক আপ, বাজেয়াপ্ত, BREAK, ব্রেক আপ, ব্রেক আপ মানে কি? সম্পর্ক নষ্ট হওয়া, তার মানে কোম্পানির শেয়ারের যদি মালিক, তোমার সাথে কোম্পানির সময় শেয়ার, তাহলে শেয়ারের মালিকানা বাতিল, বা শেয়ার বাজেয়াপ্ত মানে শেয়ারের মালিকানা বাতিল। আর শেয়ারের মালিকানা বাতিল কেন করা হয়? যদি কোনো শেয়ার হোল্ডার তার শেয়ারের মূল্য পরিশোধ করতে না পারে, এবং এই শেয়ারের মালিকানা বাতিল তার 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে যে তুমি তোমার শেয়ার, মিস্টার রহিম আপনার শেয়ার মালিকানা বাতিল করা হচ্ছে, তার মানে 14 দিন পূর্বে নোটিশ দিতে হবে, ক্লিয়ার। তাহলে শেয়ার বাজেয়াপ্ত মানে শেয়ারের মালিকানা বাতিল, মানে বাতিল করা বা শেয়ারের মালিকানা বাদ দেওয়া, ঠিক আছে। এই বাদ দেওয়া 14 দিন আগে তাকে জানাতে হবে। এই শেয়ারের মালিকানা যখন বাতিল করা হয়, ওই শেয়ার পুনরায় বিক্রি, যখন পুনরায় বিক্রি করা হয় তখন এই শেয়ারের মূল্য 10% বাট্টা কমে যায়, বা 10% ওভার, কারণ সেকেন্ড হ্যান্ড জিনিস কেউ কিনতে চায় না। স্বাভাবিকভাবে তোমার একবার যখন বিয়ে হয়ে যাবে, ডিভোর্স হয়ে যায়, তোমাকে কিন্তু আবার বিক্রি করতে, সরি আবার বিয়ে দিতে গেলে একটু ঘুষ দিতে হবে, তুমি ছেলে হও বা মেয়ে হও, দুজনে একটু ডোনেশন দিতে হবে, ওটাকে বলে অবহার। তার মানে এই শেয়ার যেহেতু আগে একবার বিক্রি হয়েছিল, এটা পুনরায় বিক্রি করতে গেলে অবহার হয় সর্বোচ্চ 10%। এবার আসো, এই শেয়ার যখন পুনরায় বিক্রি করার থাকে কোথা থেকে, যখন শেয়ারটা বাজেয়াপ্ত হয়েছিল, এই বাজেয়াপ্ত হওয়ার সময় এটাকে মূলধন সঞ্চিতিতে এনে জমা করা হয়েছিল, তাহলে এই জিনিসটাকে মূলধন সঞ্চিতি জমা করে। তাহলে প্রশ্ন হচ্ছে বাজেয়াপ্ত শেয়ার কোথায় জমা রাখা হয়? মূলধন সঞ্চিতিতে।
এই যে কোথায়, এবং এর হিসাবের টাকা, তাহলে এই শেয়ারটা যখন মূলধন সঞ্চিতি রাখা এবং এটা যখন বিক্রি করা হবে, এটা টাকাটাও মূলধন সঞ্চিতিতে জমা হবে। ক্লিয়ার? তাহলে এই বাজেয়াপ্ত শেয়ারের টাকা, বাজেয়াপ্ত শেয়ার, বাজেয়াপ্ত শেয়ার, বাজেয়াপ্ত শেয়ারের অর্থ, বাজেয়াপ্ত শেয়ারের উদ্বৃত্ত, যাই কিছু বলেন না কেন মূলধন সঞ্চিতিতে জমা হয়। একবারে টপ নচ ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকবে না? ঢাবির কোশ্চেন ক্লিয়ার, ঢাকা ভার্সিটির প্রশ্ন এটা ক্লিয়ার। আসো আলহামদুলিল্লাহ, এবার আসো দেন নেক্সট কোশ্চেন হচ্ছে কোম্পানি যে পরিমাণে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে মূলধন সংগ্রহের শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণ পত্র। আচ্ছা, এই বিবরণ পত্র কি? এখানে কোম্পানির এ টু জেড লেখা থাকে। হ্যাঁ, এটা বাংলাদেশের জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় শেয়ার বিক্রির জন্য, তোমরা জানো অনেকে প্রচার করে। তাকে কি বলা? বিবরণ পত্রে কোম্পানির শেয়ার কতটা বিক্রি করবে, উদ্দেশ্য কি, মূলধন কি, এ টু জেড সব লেখা থাকে। বাংলাদেশের জাতীয় দুইটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, ওটা দেখে মানুষ মানে আহ্বান করে শেয়ার বিক্রির জন্য আবেদন করে, ঠিক আছে? যে পরিমাণে মূলধন শেয়ারের জন্য আহ্বান জানিয়ে তাকে কি বলে? কোম্পানি জানাইছে, তাকে কি কোম্পানি বিলি করতে চায়, তার বিলিযোগ্য মূলধন, মানে কোম্পানি সে এতটুকু শেয়ার বিক্রি করতে চায়, বলে এই আমি 10,000 শেয়ার বিক্রি করতে চাই, এত দাম তোমরা কিনবা কিনা, ওই যে বিবরণপত্র লেখা থাকে, ঠিক আছে? যতটুকু বিক্রি করতে চাই, মানে বিলিযোগ্য। ঋণপত্রের মাধ্যমে কি সংগ্রহ করা হয়? আমরা জানি ঋণপত্রের মাধ্যমে কি সংগ্রহ করা হয় ভাইরে। এক কথায় আমি ঋণ নিলে কি, ঋণ কখনো মূলধন হয় না। শেয়ার মূলধন করতে হয় কি মাধ্যমে? শেয়ার মাধ্যমে। ঋণের মাধ্যমে ঋণ, নগদ অর্থ, ওকে, আর ঋণপত্রের একটি দায়, ঠিক আছে? ঋণপত্রের মাধ্যমে ঋণ সংগ্রহ করা হয়, কিন্তু যে ঋণ সেই নগদ টাকা, নট মূলধন। অনেকে মূলধন করে ফেলবে কিন্তু, ঠিক আছে? অতিরিক্ত মূলধন না, খবরদার। আর ঋণের বিপরীতে সুদ দেওয়া হয়। কোন ধরনের মূলধন কোম্পানি বিল শোধনের পর তলব করা হয় না? এরা হয় জেনারেল সংরক্ষিত মূলধন। কেন? এটা কোম্পানি জমা থাকে, কোম্পানির আন্ডারে ফান্ডে জমা থাকে, ঠিক আছে? তুমি বিলের শোধন হবা, ওকে ফাইন। বিলের শোধন না হলে এর পূর্বে তুমি কখনোই দিতে, কারণ এটা কোম্পানির ভবিষ্যৎ। কোম্পানি যখন সবাই বিলের শোধন হবে, কোম্পানি যখন ফিনিশ হবে, তখন এই সংরক্ষিত মূলধন যা থাকবে ভাগ বন্টন করে নেবে। কিন্তু আলটিমেটলি এটা করা যায় না। কোম্পানি শেষ হয়ে গেলে তো সবই শেষ, আর কি এর সংরক্ষিত মূলধন? সংরক্ষিত মূলধন থাকে না তো, কোম্পানি বিলের শোধন হয়ে গেলে, কমে দেউলে হয়ে গেলে, তাহলে এটা মূলধন তো থাকেই না। ওই যা থাকে ওই কেউ নেয় নাকি? তার মানে এটা শেষ পর্যন্ত যতদিন কোম্পানি আছে এটা থেকে যায়, বুঝতে পারছো? এটা কোম্পানির ভবিষ্যতের একটা প্রোটেকশন, কোম্পানির বিপদের হাত থেকে কি বাঁচায় ওটা, ঠিক আছে? নির্দিষ্ট লভ্যাংশ পাইকাররা, এই যে একটু আগে বলেছিলাম অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট লভ্যাংশ পায়, ঠিক আছে? তাহলে প্রথমে পায় ঋণ হোল্ডাররা, তারপর অগ্রাধিকার শেয়ার, তারপর সাধারণ শেয়ার, তারপর হচ্ছে তোমার বিলম্বিত শেয়ার হোল্ডার। ওকে, সো এই যে বেসিক গুলো তোমাদেরকে পড়াইলাম, ম্যাথ গুলো করাইলাম, তুমি বিশ্বাস করো তোমার এখানে এ টু জেড কভার আপ হয়ে যাবে, তোমার অনেক ভালো হবে। তুমি এইগুলা একদম সুন্দর করে নোট করে পড়ো, দেখো তোমাকে ফাটাই ফেলবে একদম। তাহলে ম্যাথ কি কি আসতে পারে? অধিহারের ম্যাথ আসতে পারে, অবহারের ম্যাথ আসতে পারে, বিলিকৃত মূলধন আসতে পারে, তারপর আছে তোমার বিলিকৃত মূলধন, তারপর হচ্ছে ইস্যুকৃত মূলধন আসতে পারে, অনুমোদিত মূলধন আসতে পারে। এগুলা তোমার একদম পানি মতো ক্লিয়ার করাইছি। তারপরে আসতে পারে ওখানে কি বলতো, ওই যে ওখানে আসতে পারে মূলধন সঞ্চিতি, বাজেয়াপ্ত শেয়ার, এগুলো আসতে পারে। তারপরে অবহার, এই আর বেসিক যা পড়াইছি এর বাইরে আসবে। ইনশাআল্লাহ তুমি ভালো করবে। ভার্সিটির জন্য তোমাকে অনেক এগিয়ে রাখলাম এখানে আমরা, ঠিক আছে? আরেকটা কোশ্চেন তোমাকে আমি টপ নচ কোশ্চেন শিখাই দেব, এটা লাস্ট ওয়ান, একটু কষ্ট হলো সরি। মুনাফার ব্যাপার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসে এই কোশ্চেনটা। হ্যাঁ, মুনাফার সঙ্গে যেমন এরকম বলে অগ্রাধিকার শেয়ার, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, সহকারে খেয়াল করো। অগ্রাধিকার শেয়ার 10% হচ্ছে 10,000, হ্যাঁ ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার হচ্ছে তোমার 50,000, 5,000, 5,000 শেয়ার, ঠিক আছে? ওকে ফাইন। বন্ড হচ্ছে তোমার 5%, 20,000, ওকে 20,000। এখন বলছে এখানে মুনাফা, ঠিক আছে? মুনাফা হচ্ছে ওকে, মুনাফা, নিট মুনাফা, নিট মুনাফা, নিট মুনাফার পরিমাণ হচ্ছে তোমার 50,000। বলে একটা কোশ্চেন এখানে নাম্বার 1, সাধারণ শেয়ার হোল্ডাররা মোট মুনাফা কত পাবে? ওকে, আবার আছে সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি, সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি মুনাফা অথবা ইপিএস কত? হ্যাঁ, এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরংবার আসে এবং আসে ইদানিং প্রচুর আসে। এসএসসি তো ইম্পর্টেন্ট, মনে রাখো। দেখো কখন কোম্পানি নিট মুনাফা মানে কি, নিট মুনাফা দেওয়া আছে এত টাকা, কোম্পানি মুনাফা 50,000, এখান থেকে আগে অগ্রাধিকার পাই কারা? আমরা সবাই জানি, একটু আগে বলেছিলাম বন্ড হোল্ডাররা 5% পাবে। তাহলে তুমি এখানে স্বাভাবিক 5% আগে বাদ দিবা, তারপরে অগ্রাধিকার শেয়ার 10% বাদ দিবা, তারপরে বাকি যা পাবে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। এটাই তুমি অ্যান্সার করবা। কিন্তু মনে রাখবা যখন নিট মুনাফা দেওয়া থাকবে, দেওয়া থাকলে এই যে ঋণ হোল্ডারদের যে পার্সেন্টটা বাদ যাবে না। কেন? নিট মুনাফা দেওয়া থাকলে বন্ড বা ঋণ হোল্ডার টাকা বাদ যাবে না, এই জন্য। কারণ নিট মুনাফা মানেই বন্ড হোল্ডার বা ঋণ হোল্ডার এই যে সুদ, এই যে ব্যয়, এটা টপ চলবে, এটা বাদ দিয়ে আছে। তাহলে প্রশ্ন যে ভাইয়া নিট মুনাফা দেওয়া থাকলে বন্ড হোল্ডারদের সুদ যে বাদ দিব না, তাহলে বন্ড হোল্ডারদের সুদ কখন বাদ দিবে? যখন থাকবে অবচয় ও কর পূর্ব মুনাফা, বা হচ্ছে তোমার মোট মুনাফা দেওয়া থাকবে, ঠিক আছে? বা হচ্ছে তোমার কর পূর্ব মুনাফা ও হচ্ছে অবচয় কর, এরকম লেখা থাকবে, বা এরকম লেখা থাকে সুদ ও কর পূর্ব মুনাফা, ঠিক আছে? যখন থাকবে সুদ ও কর পূর্ব মুনাফা, অবচয় থাকবে না, সুদ ও কর পূর্ব মুনাফা 50,000, তার মানে এখানে তোমার ঋণের সুদও বাদ দেওয়া হয়নি, করও বাদ দেওয়া হয়নি, ঠিক আছে? ওকে, বা
ওকে, তাহলে এটা বাদ দেওয়া মানে তোমার এই দুটো বাদ দিয়ে তারপরে তোমার নিট মুনাফা বের করতে হবে। আর এখানে নিট মুনাফা আছে মানে কি, নিট মুনাফা আর এক নাম কি, কর পরবর্তী মুনাফা। তাহলে নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা, এখানে সুদও বাদ দিয়ে আছে, করও বাদ দিয়ে আছে, সুদও বাদ দিয়ে আছে, করও বাদ দিয়ে আছে, দ্যাটস মিন তোমার এখানে ঋণের সুদ বাদ দিয়ে আছে। আর মোট মুনাফা থাকলে তো কোনো কিছু বাদ দিয়ে নেই, তার মানে তোমার এখানে বাদ দিয়ে আছে, এটা বাদ যাবে, তার মানে এটা আসবে না। তাহলে 50,000 টাকা থেকে বাদ যাবে এই যে অগাধিক 10%, 10,000 10% করলে 1,000 হয়, তাহলে 1,000 টাকা বাদ দাও। অথবা এটা ধরো 1 লাখ, 1 লাখ ধরো, ঠিক আছে, 1 লাখ ধরো, ধরি তুমি এখানে দেখো লভ্যাংশ 1 লাখের 10%, একটু বেশি হলো কোনো সমস্যা নেই, 1 লাখের 10,000, তাহলে আমার 40,000 টাকা কারা পাবে, 40,000 টাকা সাধারণ শেয়ারহোল্ডাররা পাবে। তাহলে সাধারণ শেয়ারহোল্ডারদের মোট মুনাফা 40,000। স্যার কেন আমি এই 5% বাদ দিলাম না, ওই যে নিট মুনাফা আছে তাই। যদি এখানে থাকতো মোট মুনাফা, ওকে, বা আছে থাকতো যে সুদ ও করপূর্ণ মুনাফা, তখন আমরা এই পার্সেন্টেজে বাদ দিতাম, হ্যাঁ। বা এখানে যদি নিট মুনাফা না থাকে, কর পরবর্তীও বলে, সে একই কথা। তার মানে এখানে আমার টোটাল মুনাফা আছে 40,000। এবার শেয়ার প্রতি যখন বলবে 40,000 ভাগ দেবো, শেয়ারের সংখ্যা কত, সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারের সংখ্যা যে 5,000, 40,000 ভাগ 5,000, এই তো দিলে আমি শেয়ার প্রতি বেড়ে যাবে, ঠিক আছে। তার মানে দুইটা কোশ্চেন এখানে আসতে পারে, সাধারণ শেয়ারহোল্ডাররা কয় টাকা মুনাফা পাবে এবং শেয়ার প্রতি কত, ইপিএস শেয়ার প্রতি কত বা সাধারণ শেয়ারহোল্ডার প্রতি কত, দুইটা কোশ্চেন। দুইটা কোশ্চেন প্যাচটা হচ্ছে নিট মুনাফা কর পরবর্তী মুনাফা থাকলে ঋণের সুদ বাদ যাবে না, যদি মোট মুনাফা থাকে বা সুদ ও করপূর্ণ মুনাফা থাকে তখন ঋণের সুদটা বাদ যাবে, তারপর অগ্রাধিকার বাদ যাবে, তারপর বাকি যা থাকবে। এই যে টপ নচ কোশ্চেন, এটা ভালো করে নোট করে নাও। তুমি চাইলে এরকম আরো দুইটা কোশ্চেন বানাও, বানায় বাসায় নিজে সলভ করো। তুমি বিশ্বাস করো এই অধ্যায়ে সব ক্লিয়ার হলো, এবং অ্যাডমিশনও এর বাইরে তেমন কিছু আসে না, যা দিছে হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি ভার্সিটির কোশ্চেন সলভ করে দেখো, আমাদের কোশ্চেন ব্যাংক নাও, ভার্সিটি যা তুমি যে এসএসসি ব্যাচ না কেন, তুমি এখন থেকে ভার্সিটি প্রশ্ন ব্যাংক নিয়ে একটু প্রিপারেশন শুরু করো। ওকে, তুমি কলেজের যে কোনো এমসিকিউ টেস্ট সব পারবা। আমাদের সাথে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে accountinglovers.com, এখানে ফ্রি ক্লাস আছে, ফ্রি পরীক্ষা আছে, আমাদের চান্স প্রাপ্ত স্টুডেন্ট লিস্ট আছে, আমাদের এইচএসসি ব্যাচ আছে, অ্যাডমিশনের ব্যাচ আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের যোগাযোগ করতে পারো। ভালো থাকো, ক্লাসগুলো কেমন লাগছে জানাও, বন্ধুদের ছড়িয়ে দিও। তোমার জন্য অনেক অনেক দোয়া, তুমি অনেক অবশ্যই ভালো করবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো সেবা নিতে, বই নিতে বা নিতে, কোর্স নিতে, যে কোনো কিছুতে তুমি নিয়ে হ্যাপি না হলে সবকিছু রিটার্ন করতে পারবে। তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল লাগানোর জন্য আমাদের সাথে থাকো। Be happy, spread happiness. Assalamu alaikum.